ওয়েলকাম টু টিএস ফান ক্লাসেস। আমি গণেশ পাল। এখন আমাদের বাংলা ক্লাস। বিষয়বস্তু দেখতে পাচ্ছ, অশুদ্ধি সংশোধন। চাকরির যে কোনো পরীক্ষার জন্য, সেটা টেট, প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটি, মিসলেনিয়াস, পঞ্চায়েত, সমস্ত এক্সাম যেখানে বাংলা ব্যাকরণের প্রয়োজন রয়েছে, সেখানেই অশুদ্ধি সংশোধন আছে। কেননা অশুদ্ধি সংশোধন কোনো অধ্যায় নয়, ব্যাকরণের একটি সামগ্রিক আলোচনা। ত্রুটি সংশোধন হয়ে থাকে এই অশুদ্ধি সংশোধন ক্লাসে। অর্থাৎ আমি বলতে চাইছি, এখানে সন্ধি, সমাস, কারক, প্রত্যয়, এখানে বিভক্তি, এখানে বাগধারার ব্যবহার, সব কিছুর কিন্তু সুযোগ থাকতে পারে। তো অশুদ্ধি সংশোধন অধ্যায়টা আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু ব্যাকরণের অনেকগুলো বিষয়কে জানার সুযোগ পাই। চলে এসো। প্রথম শব্দ কি দেওয়া হয়েছে? প্রথম শব্দ দেওয়া হয়েছে যে আচ্ছা, দেখো এখানে কি বলতে চাইছি আমি। কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। লাইনটা শুনেছি আমরা অনেকেই। রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি, অর্থাৎ অন্নদামঙ্গল কাব্যের একটি অংশ থেকে এই লাইনটি আমরা অনেকেই পড়েছি। কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। তো অহর্নিশ কথাটা কেন এলো? এটা অহ মানে দিনের বেলা আর নিশা মানে রাত্রি বেলায়। কবি বললেন না কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশা, বললেন না, বললেন অহর্নিশ। তাহলে এটা হচ্ছে সঠিক শব্দ। যেটা সঠিক শব্দ সেটাকে আমি টিক মেরেছি এবং সবুজ কালি প্রয়োগ করেছি। আর যেটা সঠিক শব্দ নয় সেটাকে আমি লাল কালি প্রয়োগ করেছি এবং লিখে রেখেছি এটা ভুল শব্দ। তাহলে অহর্নিশ বানানটা হচ্ছে অ হ দন্তন্বয় রে ফস্যে তার অবশ্য অহর্নিশ। এটা একটা সঠিক শব্দ বা সঠিক বানান। আচ্ছা, অহর্নিশ মানে তো দিন রাত। তাহলে নিশ মানে কি কিছু হয়? অহ মানে না হয় বুঝলাম যে ঠিক আছে দিন। নিশ মানে কি হয় কিছু? তাহলে হওয়া উচিত ছিল নিশা। কিন্তু ব্যাকরণ একটা যুক্তি দিয়েছে, বলেছে কি অহ ও নিশা এটা কোন সমাসের ছাঁচ? সমাসের ক্লাস আমরা অনেক আগে করিয়ে ফেলেছি, তোমরাও নিশ্চয়ই দেখে ফেলেছো সেই ক্লাস। তো সেটা থেকে বলো অহ ও নিশা এটা কোন সমাসের স্ট্রাকচার? এটা এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের স্ট্রাকচার। আর এখানেই ব্যাকরণ একটা কথা বলেছে যে দ্বন্দ্ব সমাসে নিশা কিংবা রাত্রি এমন যদি কোনো শব্দ পরপদে থাকে, নিশা কিংবা রাত্রি এমন যদি কোনো অংশ পরপদে থাকে, তাহলে সমাসবদ্ধ পদে গিয়ে সেই আকারটা বা দীর্ঘ স্বরটা হবে না। তাই অহর্নিশা না করে অহর্নিশ করতে হবে। দিবারাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা লিখি আমরা, নাকি লিখি দিবারাত্র? আমাদেরকে লিখতে হবে দিবারাত্র অ্যাম্বুলেন্স পরিষেবা। কিন্তু সমাস করলে কি হবে? দিবা ও রাত্রি।
দিবা ও রাত্র এটা সমাসের ব্যাস বাক্য হবে না, কিন্তু রাত্র বলে কোনো অর্থ হয় না, রাত্র শব্দের কোনো মানে নেই, রাত্র একটা অর্থহীন বিষয়। তখন করতে হবে দিবা ও রাত্রি, দিন ও রাত। তাহলে স্যার দিবা রাত্রি বললেই তো হয়। ব্যাকরণ এক্ষেত্রে বাধা দিয়েছে, বলছে শব্দটি যদি দ্বন্দ্ব সমাসের ছাঁচে থাকে দিবা ও রাত্রি, এই দ্বন্দ্ব সমাসে যদি কখনো নিশা কিংবা রাত্রি শব্দ পরে থাকে, নিশা কিংবা রাত্রি শব্দ যদি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পরে থাকে, তবে সমাসবদ্ধ পদে ওই নিশা এবং রাত্রি শব্দের পরপদ মানে দীর্ঘ স্বর হবে না, অর্থাৎ সেটা হয়ে যাবে স্বরবর্ণটা হবে না, স্বরবর্ণটা লুপ্ত হবে, স্বরবর্ণটা ব্যবহৃত হবে না। যেমন নিশা শব্দের আ ব্যবহৃত হবে না, আ ব্যবহৃত হবে না, রাত্রি শব্দের হর্ষই ব্যবহৃত হবে না, স্বরবর্ণটা ব্যবহৃত হবে না। কেমন? তাই একই যুক্তিতে অহ ও রাত্রি এটা কিন্তু সঠিক ব্যাখ্যা, সঠিক ব্যাস বাক্য এটা। অহ মানে হচ্ছে দিন, রাত্রি মানে হচ্ছে রাত্রি, কিন্তু শব্দটি দুটো যখন সমাসে আবদ্ধ হয়েছে তখন আমরা ওইটাকে অহরাত্র বললাম, বললাম যে অহরাত্রি বললাম না, বললাম অহরাত্র। তাই দিবারাত্র, অহরাত্র, অহর্নিশ শব্দগুলো কারেক্ট। অহরাত্রি ভুল শব্দ। কোন যুক্তিতে ভুল শব্দ? একই ব্যাখ্যা, দ্বন্দ্ব সমাসে পরপদে রাত্রি ও নিশা শব্দের অন্তঃস্বর লুপ্ত হয়। নিশা শব্দের কি লিখবো আমি এখানে? অদন্তন্বয় অন্তঃস্বর লুপ্ত হয়, অন্তঃস্বর লুপ্ত হয়। যেমন এটার যা ব্যাখ্যা একই ব্যাখ্যা দ্বিতীয় শব্দটারই, একই যুক্তি। বুঝতে পারলে? পিএসসি মিসলেনিয়াস এক্সামে লাস্ট ইয়ারের পরীক্ষাতে এটা পড়েছিল। অহরাত্র বলেছিল কোনটি? বলেছিল যে অহরাত্রি, এর মধ্যে কি ভুল আছে? অহরাত্রি শব্দটির মধ্যে কি ভুল আছে? অহরাত্রি তো হবে না, হবে অহরাত্র। কেন ভুল আছে যুক্তিতে বুঝতে পেরেছো? নেক্সট, পিএসসি মিসলেনিয়াস এক্সাম বা অন্যান্য পরীক্ষাতে, টেট পরীক্ষাতেও আমাদেরকে সন্ধি করতে হয়, প্রাইমারি কিংবা আপার প্রাইমারি টেটে সন্ধি করতে হয়। তো সেই সন্ধির অধ্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ভুল কারেকশন করার সুযোগ থাকে। পঞ্চায়েতের যে এক্সাম আসছে সেই এক্সামে আমি গতকাল একটা কোশ্চেন সলভ করছিলাম, দেখছিলাম যে অশুদ্ধিগুলো আমরা করছি সেগুলো করার পর তোমাদের ভীষণ সেই কোশ্চেনটা করতে সুবিধা হবে। দেখো, অনুমতিযুক্ত অনুসারে এই দুটো শব্দের মধ্যে সন্ধি করা হয়েছে, অর্থাৎ যোগ চিহ্নের ডান দিকে অ আছে আর যোগ চিহ্নের বাঁ দিকে হর্ষই আছে। হর্ষের পরে যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে জ ফলা হয়ে যায়, আর যে স্বরবর্ণটি থাকবে সেই স্বরবর্ণটিও জ ফলার অন্তে যুক্ত হয় বা পেস্ট হয়, জ ফলার সঙ্গে জাস্ট লেগে যাবে। কি বললাম? স্বরবর্ণ মানে হর্ষের পরে যদি কোনো স্বরবর্ণ থাকে, হর্ষের পরে এখানে স্বরবর্ণ কি আছে? অ আছে। তো অ যদি আছে তো কি বলছে? জ ফলা তৈরি হয়ে যাবে। আ থাকলেও জ ফলা তৈরি হতো, হর্ষই থাকলেও জ ফলা তৈরি হতো। হর্ষের পরে হর্ষই থাকলে তো দীর্ঘই হয়ে যেত। তাই হর্ষের পরে হর্ষই ছাড়া আর যে কোনো স্বরবর্ণ যদি থাকে তাহলে জ ফলা হবে।
সেই জ ফলাটা ডেফিনেটলি পূর্ব বর্ণে যুক্ত হয়। আর পরবর্তী যে স্বরবর্ণটা আছে সেই স্বরবর্ণটা জ ফলার সঙ্গে যুক্ত হয়, সেই স্বরবর্ণটা জ ফলার সঙ্গে যুক্ত হয়। ক্লিয়ার? তাহলে অনুমত্ত এই জ ফলাটা কিসের জন্য পেলাম? সন্ধির জন্য পেয়েছি। সন্ধি হয়েছে বলে মত জ ফলা হয়ে গেছে এখানে। এই যে এখানে পরবর্তী স্বরবর্ণ অ আছে, তাহলে আমরা এখানে আ দিতে পারি? এখানে আমাদের আ দিয়া কি সাজে না? যদি এটা আ থাকতো তাহলে আমরা এখানে আ দিতাম, অনুমতানুসারে হতে পারতো। যদি অনুমতি যোগ অনুসারে বলতাম, অনুসারে তো বলা যাবে না, অনুমতি যোগ অনুসারে বলতে হবে, তাই অনুমত্তানুসারে বলতে হবে, অনুমত্তানুসারে বলা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম, ব্যাখ্যা পেলাম, যা বললাম সেটা এই ব্যাখ্যায় লেখা রয়েছে। পরবর্তী শব্দ আবিষ্কার বানান আমাদের বলতে গিয়ে কনফিউশন হয়। কি বলবো রে বাবা, দন্তস্বয় কয় আকার নাকি মূর্ধন্যস্বয় কয় আকার, কোনটি হবে? এটা আমরা দ্বিধাগ্রস্ত হই যে আবিষ্কার বানানে আমরা কি করব, পুরস্কার বানান কি করব, নমস্কার বানান কি করব, তিরস্কার বানান কি করব। তো মহা মুশকিলের বিষয়, কখন আবিষ্কার, কখন তিরস্কার, কখন পুরস্কার, কখন নমস্কার, কখন দন্তস্ব, কখন মূর্ধন্যস্ব, এইগুলো আমাদের কাছে কি হারিয়ে যায়। পরিষ্কার, পুরস্কার, আবিষ্কার, নমস্কার, তিরস্কার, তুমি লেখো শব্দগুলোকে আমি বলছি, দেখো তুমি কনফিউজড, কি হবে না হবে, কি হবে না হবে, দন্তস্ব না মূর্ধন্য, ওই ঠাউরে ঠাউরে কোনোটা ঠিক কোনোটা ভুল আমরা লিখবো। ব্যাকরণ চর্চা করলে এগুলো সঠিকভাবে লিখতে পারবো। আবিষ্কার শব্দটি একটা বিসর্গ সন্ধি, তার উপরে দাঁড়িয়ে আছে আবি বিসর্গযুক্ত কার, আবিষ্কার। এখানে একটা নিয়ম বলা হয়েছে, ক খ প ফ দিয়ে কোন শব্দ যদি পরে থাকে, পরে থাকে মানে যোগ চিহ্নের ডান দিকে যদি ক কিংবা খ কিংবা প কিংবা ফ দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে, যেমন কার শব্দ শুরু হয়েছে কা ক দিয়ে, আবার যদি বলি যে প্রাপ্য দুষ্প্রাপ্য তাহলে প প দিয়ে, আবার যদি বলি যে নিষ্ফল তাহলে ফ দিয়ে ফল। তো বলছে যে ক কিংবা খ কিংবা প কিংবা ফ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, আর আর বাঁ দিকে কি থাকবে, বাঁ দিকে যদি থাকে দন্তন্বয় হস্যই নি, আ বয় হস্যই আবি, চ তয় হস্য চতু, নি আবি ব হয় হস্যই বহি, দয়ে হস্য দু, অর্থাৎ ই কিংবা হস্য, এই সমস্ত স্বরবর্ণগুলো দিয়ে বিসর্গগুলো ছিল। যদি এই স্বরবর্ণগুলো থাকে তাহলে দন্তন্বয় হস্যই নি, স্বরবর্ণ কি হস্যই, আ বয় হস্যই আবি, স্বরবর্ণ কি হস্যই, চ তয়স চতু, স্বরবর্ণ কি হস্য, বহি স্বরবর্ণ কি হস্যই, দু স্বরবর্ণ কি হস্য। অর্থাৎ এখানে যে বিসর্গগুলোকে পাচ্ছি সেগুলো হস্য এর পরে বিসর্গ অথবা হস্য উ এর পরে বিসর্গ আছে। যদি স্বরবর্ণগুলো অ কিংবা আ থাকতো, যেমন ভা যুক্ত কর ভাস্কর, ভা ভা ভা, ভা ভয়াকার ভা, ভা যুক্ত কর ভাস্কর, একে আমরা কি করব, ভা যুক্ত কর ভাস্কর করলে একে আমরা বলবো যে দন্তস্বয় করা হবে। নম যুক্ত কার নমস্কার, নম অ দিয়েছিল, দন্তস্বয় কয়া হবে নমস্কার। তীর যুক্ত কার, তীর তয়স্বয় র, তীর অ দিয়ে আছে, তীর যুক্ত কার তিরস্কার অ দিয়ে হবে, দন্তস্বয় কয়া হবে বানান। কিন্তু নিষ্কাম
নি মানে হস্যই দিয়ে আছে, হস্যই বিসর্গ থাকা মানে এখানে মূর্ধন্য ষ। আর যদি ক, খ, গ, ঘ ডান দিকে আছে, বাঁ দিকে অবিসর্গ কিংবা আ বিসর্গ থাকে, বানানে আসবে দন্তেশ্ব। নম যুক্ত কার নমস্কার বানানে দন্তস্ব, তীর যুক্ত কার তিরস্কার বানানে দন্তস্ব, ভা যুক্ত কর ভাস্কর বানানে দন্তস্ব। আর মূর্ধন্যস্ব কোথায়? বহিযুক্ত কার বহিষ্কার বানানে মূর্ধন্যস্ব, দুযুক্ত কর্ম দুষ্কর্ম মূর্ধন্যস্ব, নিযুক্ত ফল নিষ্ফল বানানে মূর্ধন্যস্ব, আবিযুক্ত কার আবিষ্কার বানানে মূর্ধন্যস্ব হবে। আশা করি আমরা সকলেই বুঝতে পারলাম। ক খ প প পরে থাকলে পূর্ব পদের শেষে অবস্থিত নি আবি বহি দুই চতুঃশব্দের বিসর্গ স্থানে মূর্ধন্যস্ব হওয়া যায়। দন্তস্ব কখন হবে? যদি দেখি যে অ আ বিসর্গ আছে, এগুলো সবই হস্যই হস্য বা অ আ ব্যতীত, সেই জন্য মূর্ধন্যস্ব। আর অ আ দিয়ে বিসর্গযুক্ত শব্দ সন্ধি হলে দন্তস্ব। নমস্কার, তিরস্কার, ভাস্কর। পরের শব্দ কি বলছে দেখে চলে যায়। পরের শব্দ বলা হচ্ছে যে আমাদের পুরস্কার। তো পুরস্কার তোমরা অলরেডি নিশ্চয়ই পারবে যে পুরস্কারে আমরা কি করব। পুরস্কারে আমরা কি করব? এক মিনিট। আমি একবার নতুন করে এটাকে খুলে নিই ফাইলটা, তারপরে আমি চলে আসছি অশুদ্ধির সংশোধনে। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসছি দেখি 5 নম্বর ফর্মুলাতে। 5 নম্বর, 1 2 3 4 5-এ চলে আসি। হ্যাঁ, তাহলে পুরস্কার শব্দ কি হবে সেটা আমরা বুঝে যাবো তো। পুরযুক্ত কার পুরস্কার, কেন এটা অ হবে দন্তস্ব হবে, কোন বানানটি ঠিক, এটা নিশ্চয় আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। আগে যেটা যুক্তি দিলাম সেই যুক্তিটি পুরস্কার আছে। তাহলে পুরস্কার, তিরস্কার, বহিষ্কার, নমস্কার, দুষ্কর্ম, এগুলো কি ভাস্কর, এগুলো কোনটাই দন্তস্ব কোনটাই মূর্ধন্য সেটা নিশ্চয় আমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট শব্দ কি বলছে? নেক্সট বলছে যে উজ্জ্বল। বানান কোনটা সঠিক হবে, কেন হবে? আমরা যেটাকে বলি জল, মানে আগুন জ্বলছে, আগুন জ্বলা, তার মধ্যে জল ধাতু আছে, বর্গীয় জয়ে বয়ে ল, ওটাকে বলা হচ্ছে জল ধাতু, যার মানে হচ্ছে জ্বলন্ত বা জ্বলে থাকা। তাহলে যেহেতু আমাদের এই ধাতুটা হচ্ছে জল, মানে আলো জ্বলছে, আগুন জ্বলছে, সেই বানানটা কিন্তু বর্গীয় জয়ে বয়ে ল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি হস্য বর্গীয় জয়ে বয়ে ল উজ্জ্বল, এই বানানটা সঠিক। আর হর্ষ বর্গীয় জয়ে বয়ে ল উজ্জ্বল, এটা কারেক্ট নয়, বানানটা ভুল। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যায় বলে দিয়েছি উজ্জ্বল শব্দটির মধ্যে জল ধাতু আছে, যার বানান বর্গীয় জয়ে বয়ে ল। যদিও এখানেও কিন্তু আমাদের বয়ে লেখাটা উচিত ছিল, জল ধাতু আছে, ধাতু চিহ্নটা না দিলেও হবে কারণ আমি এখানে ধাতুর কথা বলছি, কিন্তু জল ধাতু আছে যার বানান বর্গীয় জয়ে বয়ে ল। অতএব সন্ধির ফলে সৃষ্ট বর্গীয় জ স্থান অধিকার করলে যুক্ত হয়ে যাওয়ার পর বানানটি জয় জয়ে বয়ে হবে। অতএব সন্ধির ফলে এখানে একটা আমরা বর্গীয় জ পাই, এখানে একটা বর্গীয় জ পাই।
যেমন বিপদযুক্ত জনক, বিপজ্জনক, এখানে একটা বর্গীয় যোগ হয়। যাবৎযুক্ত জীবন, যাবজ্জীবন, এখানে একটা বর্গীয় যোগ হয়। সৎযুক্ত জন, সজ্জন, একটা নতুন করে একটা বর্গীয় যোগ পায় সন্ধির ফলে। এখানেও সন্ধি হয়েছে, এই জায়গায় একটা বর্গীয় যোগ বসেছে, আর একটা বর্গীয় জয় বয়ে ছিল, তাহলে বর্গীয় জয়ে বয়ে এটাই কারেক্ট বানান। আশা করি বুঝতে পেরেছি আমরা যে উজ্জ্বল বানানটি কেন এটা সঠিক। পরের শব্দ প্রাণীগণ। প্রাণীগণ কোন বানানটা সঠিক হবে? প্রাণীন গণ, সেখান থেকে প্রাণীগণ হচ্ছে কি বলছে, প্রাণীন শব্দটির বানান এরূপ হওয়ায় দীর্ঘ ই পরে দীর্ঘ ইকার না হয়ে হর্ষ ইকার হয়ে গেছে। প্রাণীন যার বানান হচ্ছে মূর্ধন্য হর্ষই দন্ত ন। তো প্রাণীন বানানটা আমরা খেয়াল করব, শব্দটি যেটা রুট, শব্দটির যেটা রুট মূল, তার মূলে কিন্তু বানান কি দেখছি, পয়রাফলা আকার বর্গীয় যে পয়রাফলা আকার মূর্ধন্য হর্ষই আছে। তো মূর্ধন্য হর্ষই থাকার কারণেই আমরা প্রাণী বানানে কিন্তু এখন পয়রাফলা আকার মূর্ধন্য হর্ষই লিখি, দন্ত মূর্ধন্য দীর্ঘই লিখি না। ক্লিয়ার? প্রাণীগণ কিন্তু বানান ভুল। আচ্ছা, এখন তোমরা জানবে যে শ্রেণীটাও আমরা কালবশের ফলেকার মূর্ধন্য হর্ষই লিখি, মূর্ধন্য দীর্ঘই লিখি না। শ্রেণী, প্রাণী, এগুলো সব মূর্ধন্য হর্ষই লিখতে হবে। নেক্সট শব্দ চক্ষু রোগ। চক্ষু রোগের যে বানানটা আমি সবুজ কালিতে লিখে রেখেছি বা আমি দাগ দিয়ে রেখেছি, টিক চিহ্ন দিয়েছি, যাকে আমি ঠিক বানান বলেছি, তাকে ঠিক বলে মানতে আমাদের যথেষ্ট অসুবিধা হতে পারে। তাকে ঠিক বলে মানতে আমাদের যথেষ্ট অসুবিধা হতে পারে। কেননা আমরা কেউই ডাক্তারের সাইনবোর্ডে এরকম বানান কখনো দেখি না। চ কয়মূর্ধন্য হর্ষ চক্ষু রয়কার গর্ভ, এটাই হওয়া স্বাভাবিক, আমরা এরকমই দেখে থাকি। কিন্তু আমরা যতই ওরকম দেখে থাকি না কেন, আমাদের চক্ষু রোগ বানানটা যেটা এখানে লেখা রয়েছে এটাই কিন্তু সঠিক বানান। চ কয়মূর্ধন্য দীর্ঘ রয়কার গ চক্ষু রোগ। এবার যুক্তি দিই। কোথাকার যুক্তি দেব, কোন চ্যাপ্টারে যুক্তি দেব? সন্ধির অধ্যায়ের যুক্তি দেব। কারণ চক্ষু রোগটা দেখতে পাচ্ছি একটা সন্ধি বিচ্ছেদ করা রয়েছে শব্দটিকে, এটা একটা সন্ধিবদ্ধ শব্দ। এই সন্ধিবদ্ধ শব্দটিকে আমরা কি বলছি, যে এখানে চ কয়মূর্ধন্য দীর্ঘ হবে। কেন হবে তার আলোচনা শুরু হচ্ছে। দেখো, বিসর্গ সন্ধিতে বলা রয়েছে, বিসর্গ সন্ধিতে বলা রয়েছে রজাত বিসর্গ এর পরে যদি কখনো র থাকে, র জাত বিসর্গ তারপরে যদি কখনো র থাকে, তাহলে বিসর্গ এর পূর্ববর্তী যে স্বরবর্ণটা আছে সেটা দীর্ঘ স্বরবর্ণ হবে। তাই ব্যাখ্যা রয়েছে তো, পরপদের প্রথম বর্ণ যদি র হয় তাহলে পূর্বপদের বিসর্গ লোপ হয় এবং বিসর্গ এর আগের স্বরবর্ণ দীর্ঘ হয়। তাহলে কি পাচ্ছি আমরা? আমি যেটা বলছি যে পরপদের প্রথম বর্ণ যদি র হয়, এই যে র, তাহলে পূর্ব পদের বিসর্গ এর লোপ হয় এবং বিসর্গ এর আগের স্বরবর্ণ দীর্ঘ হয়। এই বিসর্গটা তো থাকবেই না, নেইও বটে। আর এই বিসর্গ এর আগের স্বরবর্ণ কি? আগের স্বরবর্ণ ছিল হর্ষ, এটা যখন দীর্ঘ হয়ে যাবে তখন এটা দীর্ঘ।
কাজেই চক্ষু রোগের সঠিক বানান হচ্ছে এটা। আমি আর একটা খাতিরেও বলতে পারি, রজাত বিসর্গ এর পরে যদি কখনো র থাকে, এটা অবশ্যই কি হবে, এটা এই বিসর্গ এর পূর্ববর্তী স্বর দীর্ঘ হবে। উদাহরণ নাও, দন্তনে হস্যই নি যুক্ত রোগ, রোগ বানান কি করব, নিরোগ, দন্তনে দীর্ঘ রয়কার গ নিরোগ হয়েছে, দন্তনে দীর্ঘ রয়কার গ নিরোগ, নিযুক্ত রোগ নিরোগ। হ্যাঁ, তাহলে এবার তোমরা এটা বলো, কিছুক্ষণ আগে যে আমরা অনুমত্ত অনুসারে করেছিলাম, কিছুক্ষণ আগে আমরা যে যুক্তিতে শব্দ করেছিলাম কি, অনুমত্ত অনুসারে, আমরা যে যুক্তি এটাকে করেছিলাম অনুমত্ত অনুসারে, এখন সেটা কি আমরা পাবো, সেই যুক্তি দিয়ে আমরা ধরবো জাতি যুক্ত অভিমান। কি হবে এটা, জাত্যাভিমান নয়, জাত্যভিমান। কেননা এখানে আমরা কি আকার দিতে পারি, এখানে আকার দিতে পারি না, কেননা অভিমান শব্দটি যেহেতু অ দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি রয়েছে, হর্ষের পরে হর্ষই ব্যতীত অন্য স্বর থাকলে হর্ষের পরে হর্ষই ব্যতীত অন্য স্বর থাকলে কি হবে, জ ফলা হবে, জ ফলা হবে, জ ফলা হবে। ক্লিয়ার? আর পরবর্তী স্বর, পরবর্তী স্বর মানে স্বরবর্ণ, জ ফলার সঙ্গে যুক্ত হবে। পরবর্তী শব্দ অ, তা সে যখন জ ফলার সঙ্গে থাকবে তখন অ কি কোনো কার চিহ্ন হয়, অ এর কোনো কার চিহ্ন হয় না। আমরা জানি অ বাদে সমস্ত স্বরবর্ণের কিন্তু কার চিহ্ন হয়, অ বাদে সমস্ত স্বরবর্ণের কার চিহ্ন হয়, তাই না? তাহলে জাত্যভিমান, জাত্যাভিমান নয়। সেই ব্যাখ্যাটা এখানে বলা রয়েছে, ইকারের পর ইকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে জফলা হয়, জফলা পূর্ববর্ণে যুক্ত হয়, পরবর্তী স্বর পূর্ববর্ণে যুক্ত হয়। ক্লিয়ার? নেক্সট, তরু যুক্ত ছায়া কি বানান হবে? আমাদের মনে হচ্ছে যে তরু যুক্ত ছায়া, আবার তরু ছায়া কেন, তরু ছায়াই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত, এটা মনে হবে। তরু যুক্ত ছায়া, হঠাৎ করে আবার চ কেন চলে আসবে এখান থেকে? বি যুক্ত ছেদ, বিচ্ছেদে চ কেন আসে? পরিযুক্ত ছেদ, পরিচ্ছেদে চ কেন আসে? পরিযুক্ত ছদ, পরিচ্ছদে ছ কেন আসে, চ কেন আসে? পরিচ্ছদ। বিযুক্ত ছিন্ন, বিচ্ছিন্ন চ কেন আসে? বিচ্ছিন্ন, ছয় ছয় হস্য। অনুযুক্ত ছেদ, অনুচ্ছেদ কেন আসে চ? সন্ধির ফলে আসে। বি আর ছেদ দিয়ে বিচ্ছেদ, পরি আর ছেদ দিয়ে পরিচ্ছেদ, অনু আর ছেদ দিয়ে অনুচ্ছেদ। তাহলে এখানে চটা কি? এখানে চটা হচ্ছে সন্ধির ফলে প্রাপ্ত একটা বর্ণ, সন্ধির ফলে এই চটাকে আমরা পেয়েছি, সন্ধির ফলে প্রাপ্ত একটা বর্ণ হচ্ছে চ। ঠিক আছে? তাহলে তরুচ্ছেদ, অনুচ্ছেদ, পরিচ্ছেদ শব্দগুলিতে চয়ে ছয়ে হবে। নিয়মটা কি?
সন্ধির নিয়ম হচ্ছে স্বরবর্ণের পর ছ থাকলে ছয়ের স্থানে ছয়ে ছয় হয়, এটা একটা সন্ধির নিয়ম। কি বললাম? বাঁ দিকে স্বরবর্ণ আছে আর ডান দিকে ধরা যাক ছ আছে, তৈরি হবে কি ছয়ে ছ। যেমন ধরা যাক বি যোগ ছেদ, অতএব ভয়ে হস্যই ছয়ে ছয়ে একার্ধ। বাঁ দিকে স্বরবর্ণ কি ছিল? হস্যই, কেননা ব হস্যই মানে কি ব যোগ হস্যই, আর ডান দিকে ছয় একার দ আছে মানে কি ছ। তাহলে এই যোগটার মূল অংশটা কি? স্বরবর্ণের পরে ছ আছে, স্বরবর্ণের পরে ছ থাকলে ছয়ে ছয়ে হয়। স্বরবর্ণের পরে ছ থাকলে কি হচ্ছে? ছয়ে ছয়ে হচ্ছে। তাহলে তরুদ ছায়া বানানে কেন ছয়ে ছয় হবে বুঝতে পারলাম তো। নেক্সট, দুরবস্থা। দুরবস্থা নাকি দুরাবস্থা কি হবে? দেখো, শব্দটির মধ্যে যে দুরবস্থা হবে সেটা কারেক্ট। দুযুক্ত অবস্থা, বিসর্গের পরে অকার থাকার জন্য এখানে আকার হবে না। দুযুক্ত অবস্থা, দুরবস্থা। এই যে বললাম না যে স্বরবর্ণের পরে যদি কখনো আমরা, আচ্ছা এটা বিসর্গ সন্ধি, যদিও এটা স্বরসন্ধি নয়, এটা বিসর্গ সন্ধি। দুযুক্ত অবস্থা, এই বিসর্গটা হচ্ছে রজাত বিসর্গ। তাহলে এর জায়গায় র বসাও, দয় হস্য র, আর র র র, তাহলে রয়ের সঙ্গে অ থাকবে, দূর দূর, তাহলে দয় হস্য র ব দন্ত দুরবস্থা হবে, কখনো দুরা হবে না, কেননা এটা অকার তো। কাজেই দুরবস্থা বানানটি দয় হস্য র ব দন্ত আকার, দুরাবস্থা নয়। কি বলা হচ্ছে? ব্যাখ্যা পেয়ে গেছো। নেক্সট দেখো, পূর্বাহ্ন। খুব ভালো শব্দ এবং অনেকটা কিছু শেখার রয়েছে। খুব ভালো শব্দ এবং অনেকটা কিছু শেখার রয়েছে। পূর্বাহ্ন, অন্ন মানে কি? অন্ন শব্দের মানে হচ্ছে দিনের অংশ, ভালো করে মাথায় রাখতে হবে। অন্ন শব্দের মানে হলো দিনের অংশ। কি বললাম? অন্ন, এই অন্ন শব্দের মানে হচ্ছে কোনো একটা দিনের একটা পার্টিকুলার পার্ট, পার্টিকুলার টাইম। আমরা কি বলি? সায়াহ্ন, আমরা বলি অপরাহ্ন, পূর্বাহ্ন, পরাহ্ন। তো সেই অন্ন শব্দটি অ হয়ে দন্তন্বয়ে যে অন্ন হয়, প্রথম আমরা একটু মাথায় রাখবো। আমি মিনিট পাঁচেক একটু শীত অ্যাকসেপ্ট করেছি, কেননা ট্রিমেন্ডাস গরম এবং শরীর খুবই ক্লান্ত লাগছে। তো আমি ব্যাখ্যা দিচ্ছি, আমার গলার স্বরে কোনো ক্লান্তি থাকবে না, কিন্তু এতটাই গরম আজকে, আর দরজা বন্ধ, আলো জ্বলছে, আরো ঘর গরম হয়েছে, তো ন্যাচারালি একটু তো ধকল যাচ্ছেই। হ্যাঁ, তো সেজন্যই আমি বলতে থাকছি, তোমরা শোনো, ধীরে সুস্থে শোনো, যে এই যে প্রথমেই ওপরে লেখা রয়েছে পূর্বযুক্ত অন্ন, অহয়দন্তন্বয়ে অন্ন, এই অন্ন শব্দটির কিন্তু অরিজিনাল বানান কিন্তু লেখা রয়েছে অহয়দন্তন্বয়ে অন্ন। ভুল হচ্ছে গো, করতে হবে। দেখো এখানে একটু আমার ভুল আছে, এটা হবে পূর্ব বয়দীর্ঘ বয়ের
পূর্বযুক্ত অ হয়ে দন্তন্বয়ে অন্য, এটা এটা সন্ধি বিচ্ছেদে এই বানানটা হবে অ হয়ে দন্তন্বয়ে। এইটা হচ্ছে হয়ে দন্তন্য, আর এইটা হচ্ছে হয়ে মূর্ধন্য। হ্যাঁ, মূর্ধন্য মানে মাত্রা অর্ধেক, হয় মূর্ধন্য। এইবার অন্ন বলে যে শব্দটি, আমাদের পাড়ার একটি ছেলে, ওর নাম অন্ন, অন্ন কিন্তু অ হয় দন্তন্য। অন্ন যদি স্পেসিফিক চারজনের সঙ্গে বসে, স্পেসিফিক চারজন, অন্ন মানে এই অন্ন যদি, এই অন্ন মানে অহয়দন্তন্য অন্ন, এই শব্দটা যদি স্পেসিফিক চারটে অংশের সঙ্গে বসে, অর্থাৎ প্রর সঙ্গে বসে, পরার সঙ্গে বসে, পূর্বর সঙ্গে বসে, আর অপরের সঙ্গে বসে, এই প্র পরা পূর্ব অপর এদের চারজনের সঙ্গে যদি কখনো অন্ন বসে, অহয়দন্তন্বয়ে অন্ন যদি যুক্ত হয়, তখন যে শব্দটা তৈরি হবে সেই শব্দে আর হয়ে দন্তন্বয় না থেকে হয়ে মূর্ধন্যয়, নত্ব বিধানের নিয়ম। তাহলে আমরা কখনো সমাসের নিয়ম ভাঙছি, কখনো সন্ধি স্বরসন্ধি, কখনো ব্যঞ্জন সন্ধি, কখনো ধাতু, কখনো নত্ব বিধান। অশুদ্ধি সংশোধন কি তাহলে একটা অধ্যায়? অশুদ্ধি সংশোধন অনেকগুলো অধ্যায়ের সমীকরণ, তাই তো? আমরা এখন পড়ছি নত্ব বিধান, প্র পরা পূর্ব অপর, এই চারটি অংশের সঙ্গে যদি অন্ন যুক্ত হয়, সেই শব্দটিতে বানানটা অ হয়ে মানে হয়ে মূর্ধন্য হয়ে যাবে। অন্ন যখন থাকবে সে হয়ে দন্তন্বয়ে, কিন্তু যখন প্রাণ্য, যখন পরান্ন, যখন পূর্বান্ন, যখন অপরাহ্ন, তখন কিন্তু হয়ে মূর্ধন্যয়ে। তাহলে মধ্যাহ্ন ও পরা পূর্বাপরের মধ্যে পড়ে, মধ্যাহ্ন পড়ে না, হয়ে দন্তন্বয়। চিহ্ন হয়ে দন্তন্বয়, ছায়ান্ন হয়ে দন্তন্বয়। ব্যাকরণ আমাদেরকে জানিয়ে দিয়েছে বাবা যে প্র পরা পূর্ব অপর এদের চারজনের সঙ্গে যদি অন্য শব্দটি কখনো বসানো হয়, যে অন্যের বানান হচ্ছে অ হয় দন্তন্বয়ে, এই প্র পরা পূর্ব অপর এই চারজনের পরে অন্য শব্দ যুক্ত হলে যে শব্দটি গঠিত হবে সেই শব্দটি হয়ে যাবে হয়ে মূর্ধন্যয়। তাহলে প্রাণ্য, পরান্ন, পূর্বান্ন, অপরাহ্ন কি হবে? হয় মূর্ধন্যয়। তাহলে আমরা চিনতে পারবো তো যুক্ত ব্যঞ্জন কোনটা হয় দন্তন্বয়, কোনটা হয় মূর্ধন্যয়। এই যে বোর্ডের ডান দিকে আমি লিখে রেখেছি কোনাতে হয় দন্তন্বয়ে, তার পাশে বন্ধনীর মধ্যে দিয়ে হ আর দন্তন্য আলাদা করে দেখিয়েছি, হয় মূর্ধন্যয় নিচেই হয়, সেটাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এই চিহ্নে ভোট দিন। চিহ্ন বানান কি থাকে? চিহ্ন বানান থাকে হয়ে দন্তন্বয়ে। এটা নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, তাই তো? তাহলে তাহলে মধ্যাহ্ন, সায়াহ্ন চিহ্ন কেন হয় দন্তন্বয় হলো, আর এগুলো কেন হয় মূর্ধন্যয় হলো? নত্ব বিধান বলেছে প্র পরা পূর্ব অপর, এরপরে অন্য শব্দে বানানে হয় মূর্ধন্যয় হয়। যদিও আমার এখানটাতেও লেখা ছিল, লেখা উচিত ছিল অন্য, হয় দন্তন্বয় অন্য শব্দে বানানটা হয় মূর্ধন্যয় হয়। নেক্সট শব্দ বিদ্যান। বিদ্যান বানান বিদ্যজন বানান, যদি বলে বিদ্যজন, মানে কি? বুদ্ধিজীবী। বিদ্যজন বলতে কাদের বুঝি? বিদ্যজন বলতে আমরা বুঝি বুদ্ধিজীবীদের।
মানে পণ্ডিত ব্যক্তিদের, জ্ঞানী গুণী ব্যক্তিদের আমরা বলি বিদ্বজন। সেখানে কি থাকে? সেখানে থাকে বিদ্যৎ যোগ জন। ক বা দয়ের স্থানে একটা বর্গীয় জ হবে, তাহলে বয়ে হস্যই দয়ে বয়ে বর্গীয় জয়ে, বর্গীয় জয়ে দন্তন্য। এখানে একটা বর্গীয় জ সন্ধির ফলে পাবো, আর একটা বর্গীয় জ আছে, বর্গীয় জয় বর্গীয় জয় দন্তন্য। তাহলে বিদ্যান বানানে সেই জন্যই দয়ে বয়ে আকার হয়। ব্যাখ্যা কি? বিদ্যৎ মূল শব্দ থেকে বিদ্যান শব্দের জন্য দয়ে বয়ে বানানটি সঠিক। বিদ্যৎ বানানে কিন্তু দয়ে বয়ে আছে, তাই বিদ্যজন বানানো কিন্তু দয়ে বয়ে হবে। লাস্ট ইয়ার 2018 সালে মিসলেনিয়াস মেন এক্সামে ফণীভূষণ এবং শশীভূষণ দুটো বানানই একই বছরের পরীক্ষায় দিয়েছিল। কোনটা সঠিক কোনটা সঠিক নয় তা খুঁজে দিতে। ফণী বানান কি? ফণী মানে কি? সাপ। অমূর্ধন্যয় দীর্ঘই ফণী, সঠিক বানান। যখন তার সঙ্গে ভূষণ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে তখনই ফণী বানানটা আর মূর্ধন্য থাকবে না, সরি, মূর্ধন্যয় দীর্ঘই থাকবে না, মূর্ধন্যয় হর্ষই হয়ে যাবে। শশী মানে চাঁদ, তালব্যস্ব তালব্যস্বয় দীর্ঘই শশী হয়। তালব্যস্ব তালব্যস্বয় দীর্ঘই শশী, এ বানানটার মধ্যে কোনো ভুল নেই। তালব্যস্ব তালব্যস্বয় দীর্ঘই শশী, এ বানানটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু যখন আমরা দেখি যে শশী ভূষণ, তখন তালব্যস্ব তালব্যস্বয় হর্ষই শশী, তালব্যস্ব তালব্যস্বয় হর্ষই শশী, ভয় দীর্ঘ মূর্ধন্য সমূর্ধন্য ভূষণ। তো বলছে ব্যাখ্যা কি বলা হয়েছে? পূর্বপদ ইকারান্ত পুংলিঙ্গ শব্দ বলে সমাসে ইকার মানে দীর্ঘ ইকারী হর্ষ ইকার হয়ে যায়। অর্থাৎ শুধু ফণী ফ মূর্ধন্যয় দীর্ঘই। ফণীভূষণ ঘোষের যে ছাত্রবন্ধু আমরা সবাই পড়তাম, সেই ফণীভূষণ ঘোষের ফণীভূষণ বানানটা দেখবে ফ মূর্ধন্যয় হর্ষে লেখা রয়েছে। তার কারণটি হচ্ছে ফণীর সঙ্গে যখন ভূষণ যুক্ত হয়েছে তখন সেটা অবশ্যই হয়ে গেছে ফ মূর্ধন্যয় হর্ষই ফণী। আদারওয়াইজ শুধু ফণী বানান লিখলে ফ মূর্ধন্যয় দীর্ঘই ফণী হবে, কোনো ভুল ছিল না। তাহলে বোঝা গেল ঠিক একই যুক্তিতে শশী ভূষণ এবং শশী বানানটা হবে, ঠিক একই যুক্তিতে পক্ষী এবং পক্ষী শাবক বানানটা হবে। প কয় মূর্ধন্য সে দীর্ঘই পক্ষী সঠিক বানান, কিন্তু প কয় মূর্ধন্য সে হর্ষই পক্ষী, তালবস্য আকার ব ক শাবক। একসঙ্গে হলে প কয় মূর্ধন্য সে হর্ষই পক্ষী তালবস্য আকার ব ক শাবক হবে। পক্ষী শাবক বানানটা শশীভূষণ ফণীভূষণের মতো একই যুক্তিতে হর্ষই কার হবে। পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন হচ্ছে কি শব্দ দেখি, কোশ্চেন নাম্বার 15। আমরা কি পাচ্ছি এখানে? রাত্রি মধ্য, রাত্রির মধ্য যাকে বলছি মধ্যরাত্রি, মধ্যরাত্রি না বলে মধ্যরাত্র বলছি। ব্যাখ্যা কি? ওই একই, আগে বলেছিলাম না দ্বন্দ্ব সমাসে, এখানে আবার কি বলছি? দ্বন্দ্ব সমাসের মতো তৎপুরুষ সমাসেও রাত্রি শব্দ স্থান বিশেষে রাত্র হয়, তাই আমরা মধ্যরাত্র কথাটা যদি বলি সেটাই সঠিক কথা বলবো। নেক্সট দেখো কি বলা হচ্ছে, ইতিমধ্যে আমরা বলে থাকি, খবরের কাগজও দেখে থাকি, প্রচুর জায়গায় লেখা থাকে ইতিমধ্যে, কিন্তু বাই চান্স কোন পরীক্ষায় তোমাকে দেওয়া হয়েছে ইতিমধ্যে শব্দটি, ধরো তুমি আপার প্রাইমারি টেট অপশন পাচ্ছ, সেখানে তুমি দেখছো যে এই নিচের চারটি শব্দের মধ্যে কোন শব্দটি ভুল, তুমি দেখছো যে বুঝতেই পারছো না, কিন্তু ইতিমধ্যে শব্দটি ভুল। কোনটি কারেক্ট? ইতোমধ্যে, হর্ষই তয়ে ওকার ইতোমধ্যে, এটা কারেক্ট। কেন কারেক্ট? হচ্ছে হর্ষই তয় ইত যুক্ত মধ্যে, অর্থাৎ অবিসর্গ যুক্ত তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ পঞ্চম বর্ণ থাকলে
অয়ের স্থানে ও হয়। কি বলা হয়েছে ব্যাখ্যাতে, কি বলা হচ্ছে? অবিসর্গ, এই যে ইত মানে অবিসর্গ যোগ তৃতীয় চতুর্থ কিংবা পঞ্চম বর্ণ যদি থাকে, পঞ্চম বর্ণ মানে ম, একটা পঞ্চম বর্ণ যদি থাকে, তাহলে কি বলা হয়েছে? অয়ের স্থানে ও হয়, সেই জন্য ছন্দবদ্ধ। এটা বানানটা একটু ভুল হয়ে গেছে। ছ দন্তন্বয়ে দয়ে ওকার, গ দয়ে ধয়ে ছন্দবদ্ধ, সরোজ, বয়োবৃদ্ধ এই নিয়মের অন্তর্ভুক্ত। ইতোমধ্যে যেভাবে ওকার হয়েছে তয়ে ওকার, তেমনি দেখো ছন্দ ওকার হয়েছে, সরোজ রয়ে ওকার হয়েছে, বয় বয়ন্তস্তয়ে ওকার হয়েছে, এই নিয়মের মধ্যে রয়েছে। পরের শব্দ খুবই ভালো, কি বলা হচ্ছে? শিরোনাম। ভীষণ ভালো শব্দ। আমরা নত্যবিধান জানি, তাই না? নত্যবিধানে কি বলা হয়েছে? নত্যবিধানে বলা হয়েছে যে, নত্যবিধানে বলা হয়েছে যে যে রয়ের পরে মূর্ধন্য হয়, রয়ের পরে মূর্ধন্য হয়, এটা নত্যবিধানে বলা রয়েছে। তো তা শিরোনাম শব্দে তো রয়ের পরে দন্তন্য রয়েছে, তাহলে নিয়ম কি মানা হলো না এখানে? এখানে কি নিয়ম মানা হলো না? না, নিয়ম ঠিকই মানা হয়েছে। তালবস্বয় হস্যই রয়ে ওকার দন্তন্বয় আকার ম শিরোনাম। তো আমাদের সাধারণ যুক্তি হচ্ছে, বা আমরা সাধারণভাবে জানি যে তালবস্বয় হস্যই রয় ওকার দন্তন্বয় আকার ম শিরোনাম, এটাই সঠিক বানান। তাহলে কেন রয়ের পরে মূর্ধন্য হলো না? নত্যবিধান তো বলে রয়ের পরে মূর্ধন্য হতে। হ্যাঁ বলে, ঠিকই, ওটা একটা নিয়ম আছে বটে যে রয়ের পরে মূর্ধন্য হয়, কিন্তু সেটা যদি কোনো একক শব্দ হয় তবেই রয়ের পরে মূর্ধন্য হয়, বা রি এর পরে মূর্ধন্য হয়, বা মূর্ধন্য স্বয়ের পরে মূর্ধন্য হয়। যদি কোনো একক শব্দ হয়, একক, অর্থাৎ আরোহণ, আর অয়কার হ মূর্ধন্য মানে আরোহণ, এখানে একটাই শব্দ। কিংবা বললাম যে বরণ, মানে বরণ ডালা, যখন বলি আমরা বরণ ডালা, ব র মূর্ধন্য বরণ, একক শব্দ। কিন্তু শিরোনাম শব্দটা একটা সমাসবদ্ধ শব্দ। শির মানে শীর্ষ, মানে মাথা, শীর্ষ যে নাম শিরোনাম। কাজেই দুটো ভিন্ন শব্দ যখন সমাসবদ্ধ হবে, তখন এই রয়ের পরে আর মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। অর্থাৎ হরিনাম, যদি আমরা কোনোদিন কোনো খাতায় লিখি, হরিনাম কথাটা লিখি, পরীক্ষার খাতায় লিখি, তখন কিন্তু হ রয় হস্যই দন্তন্বয় আকার মই হবে। র আছে বলে তারপরে মূর্ধন্য হবে, এই যুক্তি হরিনাম শব্দের সঙ্গে খাটে না। কেন খাটে না? কারণ হরি একটা আলাদা শব্দ, হরির নাম, হরিনাম, এখানে দুটো ভিন্ন শব্দ কি হয়েছে? সমাসবদ্ধ হয়েছে। সেই জন্য নত্যবিধানের যেমন নিয়ম আছে, সেই নিয়মের ব্যতিক্রম আছে। নিয়মটুকু যেমন জানবো, যদি আমরা ব্যতিক্রমটুকু না জানি, তাহলে কিন্তু অর্ধেকটা, মানে ব্যতিক্রমটাও একটা নিয়ম, এটাকে ধরতে হবে। ব্যতিক্রমটাও একটা নিয়ম, যে রি র মূর্ধন্য স্বয়ের পরে মূর্ধন্য হয়, এটা যেমন একটা নিয়ম, রি র মূর্ধন্য স্বয়ের পরে মূর্ধন্য হয়, এটা যেমন একটা নিয়ম, তেমনি এই নিয়মটা আবার দুটো আলাদা আলাদা শব্দের জন্য খাটে না। এই নিয়মটা কোনো ক্রিয়াপদে খাটে না, রয়ের পরে তখন দন্তন্যই হবে ক্রিয়াপদে। ধরা যাক, সকলে ফর্মটি দেখে দেখে ফিল আপ করুন, সকলে বোর্ড দেখে দেখে ফর্মটি ফিল আপ করুন। করুন বানানটা ক রহস্য দন্তন্য করুন হবে, মূর্ধন্য হবে না। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো জানি যে রয়ের পরে মূর্ধন্য হয়, তাহলে করুণ বানানটা কেন মূর্ধন্য নয়, দন্তন্য? এটা নিয়ম একটা আছে, ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা একটা নিয়ম, যে রি র মূর্ধন্য পরে মূর্ধন্য হয় ঠিকই, কোনো ভুল নয়, কিন্তু ক্রিয়াপদে এই নিয়ম প্রযোজ্য নয়। ক্রিয়াপদে এই নিয়ম প্রযোজ্য নয়। ক্রিয়াপদে কিন্তু রয়ের পরেও দন্তন্যই হবে,
মূর্ধন্য হবে না। আমরা যদি এখানে ক রয়স মূর্ধন্য করুণ লিখে দিলাম তাহলে কি হতো, তাহলে যেটা হয়ে যেত সেটা হচ্ছে যে করুণ সুর, করুণ রাগ বা করুণ রস এটা বোঝাতো, কাজ বোঝাতো না। তো ক্রিয়াপদে কিন্তু রয়ের পরে দন্তন্বয় হয়, এটা যেমন একটা ব্যতিক্রমী নিয়ম, তেমনি দুটো ভিন্ন শব্দ অর্থাৎ যেখানে সমাসবদ্ধ হচ্ছে সেখানে কিন্তু দেখলাম কি রয়ের পরে দন্তন্য থেকে যায়। তাহলে পরের শব্দ সায়ান্ন, সায়ান্ন কোন যুক্তিতে হয় দন্তন্বয় হবে, এর আগেই আমরা ব্যাখ্যা করে এলাম যে প্র পরা পূর্ব অপর, এর পরে যদি অন্য শব্দ থাকে তাহলে কি হয়, এর পরে অন্য থাকলে এটা হয় হয় দন্তন্বয়ই থেকে যায়। কিন্তু সরি ভুল বলছি, প্র পরা পূর্ব অপর এই শব্দের সঙ্গে অন্য বসলে তখন সমাসবদ্ধ শব্দে গিয়ে বা নতুন শব্দে গিয়ে বানানটা হয়ে যাবে হয় দন্তন্বয় নয় হয় মূর্ধন্যয়ে, কিন্তু সায়ান্ন মধ্যাহ্ন চিহ্নতে হয় দন্তন্বয়ই থাকবে, সেটা প্র পরা পূর্ব অপরের মধ্যেও আসছে না। তাই পূর্বাহ্ন অপরাহ্নের মতো সায়ান্ন কিন্তু কি হবে, সায়ান্ন অবশ্যই ট্রিমেন্ডাস করো। আচ্ছা, তাহলে সায়ান্ন কেন হবে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। নেক্সট আমরা বলি উপরোক্ত, উপরোক্ত সন্ধি শর্ত অনুযায়ী শব্দটি হবে কি, উপরযুক্ত। কেননা হস্যের পরে হস্যই ছাড়া অন্য কোনো স্বর থাকলে কি হয়, উপরিযুক্ত উক্ত। আমরা একটু আগে বলেছিলাম যে জ কিংবা জ বলা হয়, জ কিংবা জ বলা হয়, তাই উপরযুক্ত হস্য প অন্তঃস্থয়ে জয়েরে হস্য পয়েতয়ে উপরযুক্ত সংস্কৃত সন্ধির নিয়ম অনুযায়ী এটা সঠিক বানান, তবে বাংলা সন্ধিতে উপরোক্ত শব্দটিও কিন্তু হয়ে থাকতে পারে। কেমন, অ্যাকচুয়ালি যদি তোমাকে কখনো কোনো পরীক্ষায় দিয়ে বলে যে উপরোক্ত শব্দটির মধ্যে কোনো ভুল আছে খুঁজে বের করুন, তাহলে আমাদেরকে জানতে হবে যে উপরোক্ত শব্দটির মধ্যে সন্ধিজনিত, সংস্কৃত সন্ধিজনিত ভুল অংশটি হচ্ছে রয়ে ওকার হবে না, এটা অন্তঃস্থয়ে জয়ে হস্য হবে, উপরযুক্ত হবে। এবার ব্যাখ্যা এখানে বলাই রয়েছে, যে ব্যাখ্যা আমি আগেও দিয়েছি। নেক্সট একটা কোশ্চেন আমাদের কাছে খুব ভাবায়, স্যার সার্বজনীন সঠিক নাকি সর্বজনীন সঠিক? আমি বলবো দুটোই সঠিক। সার্বজনীন সঠিক বানান, সর্বজনীন ও সঠিক বানান, সার্বজনীন সঠিক বানান, সর্বজনীন ও সঠিক বানান এবং সঠিক শব্দ, সঠিক বানান শুধু বলবো না, সঠিক শব্দ, শব্দগুলির মধ্যে কোনো ভুল নেই। সর্বজনীন এবং সার্বজনীন এদের দুজনের মধ্যে কোনো ভুল নেই, শুধু ভুল হচ্ছে সার্বজনীন যদি লিখি তাহলে এখানে এই যে বর্গীয় জয় বর্গীয় জয় ডাবল বর্গীয় জ কিংবা ডাবল ব কোনোটাই দেব না, ডাবল বর্গীয় জ কিংবা ডাবল ব দেব না। সর্বজনীন শব্দের মানে হচ্ছে সবার কল্যাণে, সর্বজনের কল্যাণে, সবার কল্যাণ, দন্তস্ব বয়াকার সবার কল্যাণ,
আর সার্বজনীন হচ্ছে সর্বজন সম্পর্কিত। একটা হচ্ছে সর্বজনের কল্যাণে, আর একটা হচ্ছে সর্বজন সম্পর্কিত। দুটোই কিন্তু সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। শুধু ত্রুটি হচ্ছে ডাবল ব বা ডাবল বর্গীয় চ না দিলেই হবে। কার্তিক একই যুক্তি, রেফের পরে বর্ণযুক্ত হবে না, শুধু কি হবে, রেফের পরে বর্ণযুক্ত হবে না, একটা ব হবে, একটা ত হবে, কয়াকার র তয়া হস্যই ক। র রেফ মানে কি, রেফ মানে তো র, তাহলে কয়াকার র তয়া হস্যই ক কার্তিক। র এর পরে ডাবল বর্ণ হবে না, কয়াকার র এ তয়া তয়া হস্যই ক হবে না। তোমরা টিএস খান ক্লাসে ভর্তি হও, খ তয়ে রে ফসই ভর্তি হবে, খ তয়ে রে ফসই ভর্তি, তয়ে তয়ে রে ফসই ভর্তি বানানটা ভুল। রেফের পরে ডাবল বর্ণ হয় না, রেফের পরে বর্ণ দ্বিত্ব হয় না, এটা নিয়ম আছে। নুন কঠিন বানান, ভুল হওয়ার সম্ভাবনা চরম। সন্ধি বিচ্ছেদটা কি বলা হয়েছে, সন্ধি বিচ্ছেদটা বলা হয়েছে নিযুক্ত উন, নিযুক্ত উন। হস্যের পরে হস্যই ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে কি হয়, জ কিংবা জপ বলা হয়, জপ বলা পূর্ববর্ণের মধ্যে, এবং জফলার সঙ্গে পরবর্তী শব্দটাও যুক্ত হয়, পরবর্তী স্বর অর্থাৎ দীর্ঘ, দন্তন্যয় জফলা দীর্ঘ, দন্তন্য নুন। এই জফলাটা প্রথম দন্তন্যয়ের সঙ্গে হবে, দ্বিতীয় দন্তন্যয়ের সঙ্গে নয়। এটাই এখানকার শিক্ষণীয় বিষয়। নেক্সট কি রয়েছে, আমরা একটা পুরুষ মানুষকে বলছি নির্দোষ, তার একটা স্ত্রীলোককে কি বলবো, নির্দোষী নাকি নির্দোষিনী? আমাদের ব্যাকরণ কি বলছে, না, তাকে তুমি বলবে নির্দোষা। আমাদের ব্যাকরণ বলছে একটা মহিলা যিনি দোষ করেননি তাকে কি বলবো, নির্দোষিনী না, বলছে বলো নির্দোষা। বলছে নেই দোষ যার, নির্দোষ শব্দটিকে স্ত্রীলিঙ্গে করলেই হয় নির্দোষা। নেই দোষ যার নির্দোষ, এই নির্দোষ শব্দটিকে স্ত্রীলিঙ্গে করলে হয় নির্দোষা। সেটা কখনো নির্দোষিনী কিংবা নির্দোষী, এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, সঠিক নয়। যেমন যে নারীর মাথায় চুল খুব সুন্দর, তাকে আমরা সুকেশিনী বলবো না সুকেশী বলবো নাকি সুকেশা বলবো? তাকে বলবো সুকেশা। যে নারীর মাথার চুল খুব সুন্দর তাকে বলবো সুকেশা। সুকেশিনী কিংবা সুকেশী কোনোটাই নয়, সুকেশা বলবো, নির্দোষা বলবো। অন্তঃসত্ত্বা বানানটি ভীষণ ইম্পর্টেন্ট। অদন্তন্নয়তয় বিসর্গ দন্তস্বতয়তয় বয়াকার অন্তঃসত্ত্বা। কেন? অন্তর আর সত্তা মানে গুণ। অন্তর মানে অন্তরে ভিতরে আছে, কি আছে, একটা সত্তা মানে গুণ। এই সত্তা হচ্ছে গুণ, সত্য রজতম, সেই বানানটা এখানে সত্তা স্ত্রীলিঙ্গে। তাই অন্তঃসত্ত্বা বানান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করেই মনে রাখবে। অদন্তন্নয়তয় বিসর্গ দন্তস্বতয়তয় বয়াকার অন্তঃসত্ত্বা, কারেক্ট। গুণ বানানটা এখানে আমার ভুল লেখা হয়ে গেছে, গয়াসে মূর্ধন্য হবে, দন্তন্য হলে পূর্ণ মাত্রা, মূর্ধন্য হলে অর্ধেক মাত্রা। পরের কোশ্চেন কি রয়েছে, নেত্রীগণ, কারেক্ট শব্দ, নেতাগণ হয় না। যারা যুদ্ধ করছে তাদের একসঙ্গে বোঝাতে যোদ্ধাগণ বলবো, যোদ্ধাগণ বলবো না। যারা কর্তৃত্ব করছে তাদেরকে বলবো কর্তৃগণ, কর্তাগণ বলবো না। তাই কর্তাগণ বলবো না, যোদ্ধাগণ বলবো না, নেতাগণ বলবো না, বলবো কর্তৃগণ, যোদ্ধিগণ, নেত্রীগণ। নেক্সট শব্দ কি বলা হচ্ছে, নির্দোষ, এটাই কারেক্ট শব্দ। তারপরে কি রয়েছে, দূষণীয়, বাহ, অসাধারণ শব্দ। আমি বলছি দেখো, আমি তো ক্লাস নিতে নিতে একটু একটু বসছি মাঝে মধ্যে, এটা কিন্তু খুব একটা দোষণীয় নয়। ব্যাকরণ বলছে না, দোষণীয় শব্দটি ভুল বললেন, দূষণীয় নয়। দূষণীয় নয় মানে দোষের নয়, পলিউশন আসছে না এখানে, পলিউশন একদমই না, দোষের নয়, তাই সেটাকে বলা হয় দূষণীয়। দোষণীয় শব্দটি ভুল, কেননা দুষ ধাতু আছে,
দোষ কথার মধ্যে আছে দুস ধাতু, দয় দীর্ঘ মূর্ধন্য স দুস ধাতু, তাই এটা কিরকম হবে? ভূগোল যুক্ত স্নেহ ভৌগোলিক, ভূগোল বানান যুক্ত, ভূগোল বানানে তো ওকার আছে, গয় দীর্ঘ গয়ে ওকার ল ভূগোল, গয় দীর্ঘ গয়ে ওকার ল ভূগোল, ভূগোল যুক্ত স্নেহ ভৌগোলিক, তা ভৌগোলিকও কিন্তু ওকার হবে, গয়ে ওকার হবে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা শব্দটি আমাদের মনে হতে পারে যে স্যার আকাঙ্ক্ষা মানে আবার আ কয়াকার উময় কয় মূর্ধন্য সয়াকার কেন হবে? আকাঙ্ক্ষা বানানটা এটা হওয়ার কারণই হচ্ছে যে কাঙ্ক ধাতু আছে, কাঙ্ক, কাঙ্ক ধাতুর বানানটা হচ্ছে কয়াকার উময় কয় মূর্ধন্য সয়ে কাঙ্ক, সেই জন্য কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষা এগুলো বানান হবে কয়ে মূর্ধন্য সয়াকার, উময় খ নয়। নেক্সট হচ্ছে কিংবা, কয়াহস্যই অনুসার বয়াকার, কিংবা কয়াহস্যই ময়ে বয়াকার নয়, এটাও একটা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি নিয়ম আছে। তো আজকে এই পর্যন্তই, 30টা অশুদ্ধি আমরা আলোচনা করলাম। আশা করি বুঝতেও পেরেছো, এনজয় করছো ক্লাসটা। থ্যাংক ইউ টিএস খান ক্লাসে থাকার জন্য। আমি গণেশ পাল, ক্লাস দেখতে থাকো, আগামী দিনে প্রচুর পরীক্ষা আমাদের আসছে। আজকের ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব নয়, কারণ প্রচন্ড গরম, প্রচন্ড হিউমিডিটি, প্রচন্ড আর্দ্রতা, ভীষণই কষ্ট হচ্ছে, কারণ এটা আমাদের ফ্যান ঘর, ফ্যানের ঘর, নন এসি। আর ক্লাস দুপুর 1টায় শুরু হয়েছে, ভীষণ তাপমাত্রা বেড়েছে কলকাতার মতো জায়গা। আশা করছি তোমরা তাতেও ক্লাসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো খুব ভালো লাগবে, কমেন্টে নিশ্চয়ই বলবে বুঝতে পেরেছো কিনা, ক্লাস কেমন লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।